বিসিএল এর ফাইনালের লাইন আপটা নিশ্চিত হয়ে গেছে। আজকেও দুটা ম্যাচ ছিল, একটা বগুড়াতে একটা রাজশাহীতে। তবে বিসিএল এর ফাইনালটা 2 দিন বিরতি দিয়ে 3 তারিখ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে নর্থ এবং সেন্ট্রাল একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ খেলেছে। সেই ম্যাচে 2 উইকেটে সেন্ট্রাল জিতেছে। জাস্ট লুক অ্যাট দ্য অ্যামাউন্ট অফ রানস। নর্থ 322 রান করেছিল, সেখানে তাওহিদ হৃদয়ে 102 রানে একটা ইনিংস খেলেছেন। সাব্বিরের ব্যাট থেকে 70 রান এসেছে। জবাব দিতে নেমে সেন্ট্রালের হয়ে জিশান আলম 93 বলে 127 রানে একটা ইনিংস খেলেছেন। মাহফিজুল রবিন 50 করেছেন, তবে ফিনিশিং টাচটা দিয়েছেন একেবারে শেষে এসে মুসাদ্দেক। তার 200 স্ট্রাইক রেটের 50তেই ম্যাচটা জিতেছে সেন্ট্রাল। এবং এই দুটা দলই ফাইনাল খেলবে মিরপুরে 3 তারিখ 2:30টায় ম্যাচটা শুরু হতে যাচ্ছে। সাউথ আর ইস্ট ওই ম্যাচটাতেও কিন্তু যথেষ্ট কম্পিটিটিভনেস দেখা গেছে। সাউথ 180 রানে অল আউট হয়ে যাওয়ার পরেও ইস্ট আপনি জাস্ট খেয়াল করে দেখুন 1 উইকেটে ম্যাচটা জিতেছে। এবং শেষ উইকেটে মুশফিককে সাথে নিয়ে হাসান মাহমুদ সম্ভবত 50 রানের ওপর একটা জুটি করেছেন। হাসান মাহমুদ 40-এ অপরাজিত ছিলেন। মানে একেবারে হেরে যাওয়া ম্যাচটা ইস্ট জিতে নিয়েছে। একই কথা নর্থ সেন্ট্রালের ক্ষেত্রেও খাটে এবং নর্থ সেন্ট্রালই আসলে ফাইনাল খেলতে যাচ্ছে। একদমই, মানে ফাইনালের আগে আরও একটা ফাইনালের আমেজওয়ালা ম্যাচ দেখা গেছে এবং একই দল নর্থ এবং সেন্ট্রাল তারাই ফাইনাল খেলবে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এতগুলো সেঞ্চুরি এবার হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং মানে রাজশাহী বগুড়ার মতো জায়গায় সব ধরনের ম্যাচ হচ্ছে। হাই স্কোরিং ম্যাচ, লো স্কোরিং ম্যাচ দুটো ভেন্যুতেই হচ্ছে এবং বোলিং এক্সেলেন্স দেখা যাচ্ছে। ব্যাটাররা ব্যাটাতে সাকসেসফুল হচ্ছেন, যাদের রান করার কথা তারা রান করছেন, যাদের উইকেট পাওয়ার কথা তারা উইকেট পাচ্ছেন। ইট ইজ ভেরি ইমপ্রেসিভ। মানে আপনি বাংলাদেশের এই নেচারটা, এটা হয়তো আমাদের জন্য আনডিসকভার্ডই ছিল। মানে রাজশাহী বগুড়াতে ইতিপূর্বে খেলা হয়েছে, কিন্তু এই ধরনের খেলা ন্যাশনাল টিমের এত স্টার প্লেয়ার প্রায় সবাই আছেন, তো সেইটা মনে হয় যে উপভোগ করেছেন দর্শকরা। সেই সঙ্গে এটাও প্রমাণ করা যায় যে আমাদের আরও 2-3টে ভেন্যু অনায়াসে তৈরি করা সম্ভব। আমরা এটা দেখে নিতে চাই এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কারা পারফর্ম করেছেন। 3টা করে ম্যাচ সবগুলো দলই খেলেছে। সর্বোচ্চ রানের তালিকাটা যদি আমরা দেখতে চাই, সেই জায়গায় সবার উপরে আছেন তানজিদ তামিম। 3 ম্যাচে তার 164 রান, গড় 50-এর উপরে, স্ট্রাইক রেট 110। নাইম শেখ 3 ম্যাচে 162 রান, 54 গড়, 86 স্ট্রাইক রেট। আকবর আলী 3 ম্যাচে 152 রান, একটা আউটস্ট্যান্ডিং সেঞ্চুরি তার ছিল, 76 গড়, 113 তার স্ট্রাইক রেট। মুমিনুল হকের নামটা নিশ্চিতভাবেই দেখতে হয়তো সবার ভালো লাগছে। টেস্ট স্পেশালিস্ট হিসেবে তার তকমা আছে, তবে সবসময় বলেন যে ওয়ানডে ফর্মেট বা টি20টাও তিনি খেলতে চান এবং উপভোগ করেন। মাহফিজুল রবিন 3 ম্যাচে 146 রান, গড় নেক্সট টু 50 এবং 71 তার স্ট্রাইক রেট। অ্যাবসলিউটলি, মানে লুক এট দ্য স্ট্রাইক রেট, মানে 100+ স্ট্রাইক রেট বেশ কয়েকজনের আছে। এখানেও জিশান আলমেরও 100+ স্ট্রাইক রেট। মোহাম্মদ দেখুন 3 ম্যাচে 137 রান করেছেন, 84 তার স্ট্রাইক রেট। তৌহিদ হৃদয় 3 ম্যাচে 137, 45 গড়, 84 স্ট্রাইক রেট। আফিফ হোসেন তিনি 3 ম্যাচে 128 রান করেছেন, 64 তার গড়। জিশান আলম যার কথা বলছিলাম 127 স্ট্রাইক রেট। একটা ম্যাচে তিনি খেলেছেন, আগের দুটো ম্যাচে সুযোগ পাননি একাদশে। মাহিদুল অঙ্কন তিনিও ব্যাটাতে সাকসেসফুল ছিলেন। এইটা যাদের নাম আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই ইতোমধ্যে অলমোস্ট ডেবু হয়েছে, 1-2 বাদে। তো প্রত্যেকে ন্যাশনাল টিমের প্লেয়াররা খানিকটা আপসেট তারা ছিলেন, যেটা কোচ সালাউদ্দিনও বলেছেন বিশ্বকাপে খেলতে না পেরে। মাঠে খেলার পারফরমেন্সে কিন্তু সেটা মনে হচ্ছে না। তারা কিন্তু নিজেদের সর্বোচ্চ উজাড় করে খেলছেন এবং টানা খেলা কিন্তু চলছে। বিপিএল এর পর অদম্য কাপ হয়েছে, তারপর আবার বিসিএল। বিশ্রামের সুযোগ তারা পাচ্ছেন না, কিন্তু তার খেলাটা এনজয় করছেন, এটা তাদের খেলার ধরনই বোঝা যাচ্ছে। আমরা একটু বিসিএল এ এখন পর্যন্ত উইকেট শিকারীদের তালিকায় কারা এগিয়েছেন সেটা দেখে নিতে চাই। SM মেহরব নামটা অবাক করার মতো না, বিপিএল এ পারফর্ম করেছেন, ডিপিএল এ পারফর্ম করেছেন। 3 ম্যাচে 7 উইকেট, ইকোনমি 4.40, গড় 15.71। রিশাদের নাম আছে সমান 7টা উইকেট তারও। নাইম হাসান 3 ম্যাচে 6 উইকেট, প্রথম 3জনই স্পিনার। এবং অবাক করা নামটা সৌম্য সরকারের। তাকে কি আপনি পেস বোলারের কোথায় রাখবেন কিনা সেই প্রশ্ন উঠতে পারে, যে 3 ম্যাচে 6 উইকেট, আজকে 4টা উইকেট পেয়েছেন, যদিও 3টা ম্যাচে কোনোটাতেই ডাবল ডিজিটে পৌঁছাতে পারেনি ব্যাটাতে সৌম্য সরকার। আবু হায়দার রনি 3 ম্যাচে তারা 6 উইকেট। এবং পেসারদের নামও আমরা 10 জনের তালিকা আসলে দেখতে পারবো। নাহিদ রানা আছেন, হাসান মাহমুদ আছেন, তো সবাই আসলে উইকেট পাচ্ছেন এবং জাতীয় দলের তারকাদের নামই আসলে 2 জায়গায় কিন্তু বেশি প্রাধান্য পেয়েছে। বাকি যাদের নাম আমরা দেখতে চাইবো, সেখানে নাহিদ রানার কথা মাত্রই বললেন, দুটো ম্যাচে তিনি খেলেছেন, 5 উইকেট পেয়েছেন। এবং হাসান মাহমুদ 3 ম্যাচে 5 উইকেট, খালেদ আহমেদ 3 ম্যাচে 5 উইকেট, শরীফুলও সমান 3 ম্যাচে 5 উইকেট, নাসুম আহমেদ 3 ম্যাচে 4 উইকেট। মানে পেসার স্পিনার সবার নামই টপ 10-এর মধ্যে আছে। এটা প্রমাণ করে যে যথেষ্ট স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে এবং বোলাররা যেভাবে পারফর্ম করার কথা ঠিক সেভাবেই পারফর্ম করেছেন।
অফকোর্স নো ডাউট অন দ্যাট, ব্যাটসম্যান বোলার সব দিকের তালিকাতে আসলে পরিচিত নামের লড়াই বেশি। আমরা সরাসরি রিফাত এমিলকে একটু কানেক্ট করে নিতে চাই। তিনি আছেন বগুড়ায় সম্ভবত, নাকি রাজশাহীতে? এমিল কোথায় আছেন? রাজশাহীতে নিশ্চয়ই। না, আমি বগুড়াতেই এমিল আছি। বগুড়াতে আছে, রাজশাহীতে রাহুল। আচ্ছা এমিল, আমরা বলছিলাম যে আমরা সবসময় মিরপুর, সিলেট, চট্টগ্রামে খেলা দেখে অভ্যস্ত। রাফিও বলছিলেন যে এই দুইটা ভেন্যুর আসলে কি অবস্থা, এই দুইটা ভেন্যুকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যেতে কি কি ধরনের বাধা আছে এই কয়দিনে দেখেছেন, এবং দর্শক উপস্থিতি বা কেমনটা দেখেছেন? কারণ এই দর্শকরা সাধারণত জাতীয় দলে থাকা বা জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের এত কাছ থেকে দেখার সুযোগ পান না, এবং আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে রোজার মধ্যে যথেষ্ট দর্শক সমাগম হয়েছে এবং প্লেয়াররা ছুটে গিয়েছেন, প্লেয়াররা সেলফি তুলেছেন এবং প্লেয়ারদের সাথেও মত বিনিময় হয়েছে। একটা ভিন্ন রকম আবহাওয়ার মধ্যেই খেলাগুলো চলেছে। নাবিল, মানে অবিশ্বাস্য। আপনি দর্শক সংখ্যা যদি বলি, যে রোজা, তীব্র রোদ, সবকিছু একটা পাশে রেখে প্রচুর মানুষ ছিল একদম গ্যালারিতে। ইভেন দেখছিলাম যে আবু হায়দার, রনি থেকে শুরু করে হাসান মাহমুদ, তারাও যখন ব্যাটিং করছিল তাদের সমর্থন দেওয়ার জন্য। সচরাচর হয় কি, বাংলাদেশের ক্রিকেটটা তো নির্দিষ্ট কিছু প্লেয়ারের ফ্যান বেস হয়ে থাকে, কিন্তু সবাইকে বল 1 থেকে একদম লাস্ট বল পর্যন্ত সাপোর্ট দিয়ে যাওয়া, এই ব্যাপারটা বাংলাদেশি ফ্যানরা যে খুব একটা পরিচিত ছিল না। মানে মিরপুরে হতো কি, যে আপনি ওই দল ভালো খেললে প্রচুর সাপোর্ট পাওয়া যেত, আর খারাপ খেললে সেখানে আমরা ফ্যানদের একটা হতাশা থাকতো। কিন্তু এখানে দেখলাম যে শেষ উইকেটের একটা ম্যাচ কে জিতবে সেটা হয়তো আগেই নির্ধারিত হয়ে যাবে, এমন একটা পরিস্থিতিতে দেখলাম যে হাসান একটা রান নিচ্ছিলেন, বাউন্ডারি মারছিলেন, তখন দেখলাম যে ক্রাউড বেশ মানে আশা দিচ্ছিল তাদের। এই ব্যাপারটাই বলে দেয় যে ফ্যানরা এই ক্রিকেটটা বেশ খানিকটা এনজয় করেন। আর রাফি, আপনি যেটা বলছিলেন যে একটু আগে, যে দেশের সেরা ক্রিকেটাররা, দেশের 60 জন ক্রিকেটার তো এবারের বিসিএলটা খেলছেন, তো এই ধরনের ক্রিকেটাররা আসলে দর্শকরা খুব কাছ থেকে দেখার সুযোগ সবসময় পান না, যেটা মিরপুর বা সিলেট, চট্টগ্রামের ফ্যানরা পেয়ে থাকেন। তো তারা খুব আপন করে নিয়েছে ক্রিকেটকে বা ক্রিকেটারদের। আর নাবিল কাছে আপনি যে প্রশ্নটা করলেন যে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে বা আদৌ ফিরতে পারবে কিনা, আমার মনে হয় যে এখানে আরেকটু সময় সাপেক্ষ ব্যাপার লাগবে। বিশেষ করে কয়েকদিন আগে এখানে এনসিএল টি20 হওয়ার কথা ছিল, একদিনের বৃষ্টি বা কত 2-2.5 ঘন্টার বৃষ্টিতে 3 দিন অপেক্ষা করার পরও ম্যাচ আয়োজন করা সম্ভব হয় নাই। বগুড়ার আউটফিল্ড এতটাই খারাপ ছিল। তো সব মিলে আরো অবকাঠামোর দিক তো রয়েছেই, নানান অসুবিধা রয়েছে। সবকিছু যদি একটা পাশে রেখে আপনি যদি ম্যাচ শুরু করতে চান, অন্তত বিপিএল এর ম্যাচ আয়োজন করতে হলেও আমার মনে হচ্ছে এখানে বছর খানেকের বেশি অপেক্ষা করতে হবে। বাস্তবতা হচ্ছে এরকম। নাবিল কায়সার, থ্যাংক ইউ সো মাচ এমিল, আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন, বিসিএল এর সব শেষ আপডেট জানাচ্ছিলেন, বগুড়ার পরিস্থিতি জানাচ্ছিলেন। বিসিএল এর একটা ম্যাচই বাকি আছে, ফাইনাল ম্যাচ, সেটা নিশ্চয়ই ডিসপোর্টসের পর্দায় দর্শক আগামী 3 মার্চ উপভোগ করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.